কে কি করেছে সেটার চেয়ে বড় কথা আমি কি করছি। কে কি দেশের জন্য করবে সেটার চেয়ে বড় কথা আমি কি করছি, আমার দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করছি কিনা। এই মানসিকতাটা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। এই মানসিকতাটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নিশ্চয়ই আপনারা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল আর কি যাদেরকে বলে সভা সমাবেশে গিয়েছেন, বক্তব্য দেওয়ার আগে নেতার নামে 2 মিনিট স্তুতি গান, নেতার কথা, নেতার পরিবার, ভাই মা বাপ তাদের প্রতি শ্রদ্ধা জানাইতে জানাইতে আরো 2 মিনিট। তো এই ট্রেন্ডের রাজনীতি এখন চেঞ্জ করতে হবে। এখন এই বিপ্লবের পরে যেটা সবাই বলছে যে এখন নিউ ডিসকোর্স প্রয়োজন পলিটিক্সে, নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ। সেই জায়গা থেকে যুব অধিকার পরিষদ বা যুব একটা অপার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এতদিন ধরে এদেশের যুবকদেরকে প্রশংসা করা হয়েছে, ছাত্রদের মেধার নিয়ে প্রশংসা করা হয়েছে, কিন্তু তাদেরকে রাজনৈতিক দলগুলো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, দখলদার বাহিনী হিসেবে ব্যবহার করেছে। কাজে এই অপরাজনীতির এখন কবর রচনা করতে হবে। আমি এই দেশে থাকি, একই সমাজে বাস করি, আমি কার মাথায় বাড়ি দিয়ে কার রক্ত ঝরাবো, কাকে রামদাও দিয়ে কুপিয়ে লাশ ফালাবো, কার মায়ের বুক খালি করবো। কিন্তু এটা হয়েছে তো, এক সংগঠন আরেক সংগঠনের নেতাকর্মীকে কুপিয়েছে, রাস্তায় রক্তাক্ত করেছে। বিশেষ করে এইটা তো মানে নিজেদের ঢোল পিটানো হবে না, এটা বাস্তবতা। আপনারাও জানেন যে আমরা গত 6টা বছরে এই ছাত্র এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ কি ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেটা ব্যাখ্যায় আমি যাব না, সেটা আপনারাই জানেন। সো আমরা নির্যাতনের শিকার হলেও, আমরা মজলুম হলেও আমরা চাই না এই দেশে আর কোনো মানুষ রাজনৈতিক কারণে নির্যাতন নিপীড়নের শিকার হোক, ভুক্তভোগী হোক এবং মজলুম হোক। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে এসে একটা সম্প্রীতি, সহনশীলতার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এইটাই হবে আগামী নতুন বাংলাদেশ। সেই ক্ষেত্রে যুব সংগঠনের নেতৃবৃন্দকে এবং ছাত্র এবং যুবকদের কি ভূমিকা পালন করতে হবে। ছাত্র এবং যুবকদের সমাজে মানুষ কথা শোনে, তাদের দিকে মানুষ তাকিয়ে থাকে। বয়স্করা, আমাদের সিনিয়ররা, তাদের প্রতি সম্মান আছে, তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। কিন্তু তাদের লিডারশিপ মানুষ দেখেছে। 50-60 বছরে আপনি কি করতে পেরেছেন না পারেন নাই, ওইটা মানুষ দেখেছে। কারণ 50-60 বছরে যখন পারেন নাই, আপনার আর চান্স নাই। বাস্তবতা এইটা, যারাই 50-60 বছরে কিছু করতে পারেন নাই আর শেষ বয়সে আর কি করবেন। কাজে এখন তরুণ এবং যুবকদেরকেই দায়িত্ব নিতে হবে সব দলের। আমি বলছি না শুধুমাত্র এই যুব অধিকার পরিষদের নেতারাই দেশ উদ্ধার করে ফেলবে, সমস্ত দলের যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। জাতীয় সংসদের এমপি নির্বাচন করার জন্য বয়স সম্ভবত 25 নাকি 18 বছরে ভোটাধিকার প্রাপ্ত হয়, 21 বছরে বিয়ে করার লাইসেন্স পায়। তাহলে এমপি হতে বা সংসদ নির্বাচন করতে গেলে 25 বছর বয়স লাগবে। এটা নিয়ে আপনাদের কথা বলা দরকার না? মিনিমাম 21 বছরে সংসদ নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। এইবার তো তরুণরা দেখিয়েছে তাদের ম্যাচুরিটি, তাদের দূরদর্শিতা, তাদের প্রজ্ঞা, তাদের সৃজনশীলতা। আগামীর বাংলাদেশে তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। সংসদে অন্তত আমি মনে করি 150 আসনে তরুণ এমপি হতে হবে যাদের বয়স থাকবে 40-এর নিচে। এখন আমাদের দল থেকে কয়জন হতে পারবে বা একজনও পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার চাওয়া সব দলের তরুণরা এগিয়ে আসবে। সব দলের তরুণরা তাদের দলের মধ্যে থেকেও এই আওয়াজ তুলবে। তরুণদেরকে নির্বাচনের ক্ষেত্রে সমস্ত জায়গায় নেতৃত্ব পর্যায়ে সিদ্ধান্ত মেকিং এ যুক্ত করতে হবে এবং আগামী সংসদে যেন এই তরুণ নেতৃবৃন্দ যেন প্রতিনিধিত্ব করতে পারে। আন্দোলন সংগ্রাম ফ্যাসিবাদ হটান, সব জায়গায় তরুণদের প্রয়োজন, তরুণদের শক্তি, তারুণ্যের প্রশংসা। তাহলে কেন পলিসি মেকিং এ, রাজনীতিতে, নীতি নির্ধারণী পর্যায়ে তরুণরা থাকতে পারবে না? সেটা এই সরকার আপনাদেরকে কিন্তু একটা উপকার করেছে। 2 জন অন্তর্বর্তীকালীন সরকারে নিয়ে আপনাদের সম্ভাবনাটাকে আরো তুলে ধরছে যে তারা আপনাদের অনেকের বয়সের অর্ধেক, কিন্তু তারা যদি মিনিস্ট্রি সামলাতে পারে, নিশ্চয়ই আপনারা আগামীতে সামলাতে পারবেন। সুতরাং আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আমি মনে করি যে ভাবতে হবে। দ্বিতীয়ত, আজকের যেই ইস্যুতে এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে যুব অধিকার পরিষদের 7 দফা, সেটার সাথে আমি এই 7 দফার তো আমরা আলোচনা করেছি, আরো একটা বিষয় আমি অ্যাড করবো। সেটা হচ্ছে যে আমাদের দেশের এই যে তরুণ জনগোষ্ঠীর, এটা ঠিক শিক্ষিত জনগোষ্ঠীর, বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া তরুণদের প্রত্যাশা থাকে একটা বিসিএস। সত্যিকার অর্থে আমারও আগ্রহ ছিল বিসিএস, এবং আমার ধারণা এখানে আমাদের যারা এই 2018 সালে ফাহিম দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, আবু হানিফ ভাই কবি নজরুল কলেজের সমন্বয়ক ছিলেন,
এরকম যারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সমন্বয় ছিল, প্রত্যেকের কিন্তু টার্গেট ছিল বিসিএস। কেন? সবাই বলবে আমি পুলিশ হয়ে জনগণের সেবা করতে চাই, ডিসি হয়ে আমি সেবা করতে চাই, ডাক্তার হয়ে সেবা করতে চাই। কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে সবাই কিন্তু অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করে। ডিসি হয়ে সে কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করে পয়সাপাতি কামানো যাবে, এসপি হয়ে কিভাবে পয়সাপাতি কামানো যাবে, সত্যিকার অর্থে এই ধান্দাই কিন্তু বেশিরভাগ ছাত্ররা বিসিএস এর দিকে ঝোঁকে। এবং এটা বললে নিজের প্রতি অন্যায় হবে না, আমাদেরও লক্ষ্য ছিল বিসিএস এর দিকে যাওয়া। এই আজকে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, ইতিহাস লেখা হচ্ছে, অনেক রেটরিক বলা হচ্ছে, অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে না, বিশ্লেষণ হচ্ছে না। কিন্তু একটু আপনারা, আমরা সবাই আন্দোলনে ছিলাম, আপনারাও ছিলেন, উইথ ডিউ রেসপেক্ট সবার প্রতি। আমরা কি গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের অধিকারের জন্য কি শুরুর দিকে আন্দোলনে নামছিলাম? আমরা কিন্তু একটা ছোট মানে পোর্শন, সমাজের বিদ্যমান অনেকগুলো অসঙ্গতি রয়েছে। এই দেশের মানুষ, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ গত 15 বছর ধরে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, লিখতে পারে নাই, বলতে পারে নাই, ভোট দিতে পারে নাই। গণতান্ত্রিক রাষ্ট্র ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। সেই অধিকার নিয়ে কিন্তু আমাদের এই তরুণরা আমরা কিন্তু নামি নেই। যদিও আমরা 18 সালে আন্দোলনের পরে আমরা যারা কুসংস্কার আন্দোলন করেছিলাম, তারা কিন্তু সেই বোধের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ গঠন করে কিন্তু ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়ে চালিয়েছি। কিন্তু আমাদের লেটেস্ট তরুণ ভাই বোনেরা কিন্তু শুরুর দিকে রাষ্ট্র কিংবা সমাজের এই বিষয় নিয়ে নামে নেয়। শুরুতে তাদের ওটা একটা তাদের স্পেসিফিক ইন্টারেস্টের জায়গাটা, সরকারি চাকরিতে সবাই বিসিএস দিয়ে আমরা হব, পাওয়ার ভোগ করব এবং একটা শেষ বয়সে সচিব টচিব হয়ে রিটায়ার করব, 2-4 কোটি টাকা ওখান থেকে পাবো এবং এর মধ্যে তো ধরেন সুযোগ সুবিধা, ক্ষমতা পেলে তো ফ্ল্যাট প্লট ভাগিয়ে নেবো, পূর্বাচল, আপনার ঝিল মিল, এই সমস্ত জায়গাতে আছে, প্লট নিয়ে শান্তিতে আমি থাকবো। এই জন্যই কিন্তু আমরা হওয়ার অন্যতম লক্ষ্য। এটা ওপেন সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের মঞ্জুর ইসলাম স্যার, কথা সাহিত্যিক, তিনি বলছিলেন সব ছেলেমেলে আমলা হতে চায়। কাউকে আমি দেখি না গবেষক হওয়ার আগ্রহ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগ্রহ আছে। একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমার আসলে একটা মিটিং ছিল বিএসএমএম এর ভাইস চ্যান্সেলর সাথে 1টা থেকে 2টা, অনেক যুব নেতৃবৃন্দ পেয়েছে, এই কারণে একটু বলবো লেট হলো। আমার একজন বড় ভাই বুয়েটের শিক্ষক, তো তিনি বলছেন ভাই আমি শিক্ষকতা ভালো লাগে না, এটা ছেড়ে দেবো। কি করেন ভাই, আপনি বুয়েটের শিক্ষক হয়েছেন, আপনি এটা ছেড়ে দেবেন? বলছে আমার বাড়ি কুষ্টিয়া অঞ্চলের দিকে, আমি ঈদের সময় বাড়ি যাবো, আমি ট্রেনের টিকিট পাই না। আমার টিকিট নিতে হয় আমার ছোট ভাই, ও এসি লাইন, ওকে ফোন করে, কারণ সে রেজিস্টার্ড, তার একটা পাওয়ার আছে। বুয়েটের শিক্ষক সিনিয়র, তার পাওয়ার নাই। বাংলাদেশের টপ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে বুয়েট। বুয়েটের শিক্ষকের পাওয়ার নাই, পাওয়ার আছে এসি ল্যান্ডের, রেজিস্টার্ডের। তো এই যে ক্ষমতার অপব্যবহার, এই কারণেই কিন্তু বিসিএস এর প্রতি মোহ তৈরি হয়। যেই ছাত্র ঢাকা মেডিকেলের দেশের সবচেয়ে ভালো মেডিকেল পরীক্ষাতে উত্তীর্ণ হলো, সে কেন বিসিএস যে পররাষ্ট্র ক্যাডারে যাবে? তাহলে তুমি আগে থেকেই এই সাবজেক্টের মধ্যে যেটা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে তার কেন ম্যাজিস্ট্রেট হওয়া লাগবে? সাবজেক্টও পড়ে মানুষ তার আগ্রহের জায়গা থেকে ভবিষ্যৎ কর্মক্ষেত্র চিন্তা করে। কারণ বিসিএসই মোয়া আছে, ক্ষমতা আছে, টাকা আছে, মানুষ দাম দেয়। কাজে এই সিস্টেমকে যদি আমরা চেঞ্জ করতে না পারি, ডক্টর ইউনূস কিচ্ছু করতে পারবে না। এই সরকার 5 বছর থেকেও কিচ্ছু করতে পারবে না যদি আমাদের মেন্টালিটিটা চেঞ্জ না হয়। কাজে আমাদের এই মানসিকতার পরিবর্তন দরকার। সরকারি অফিস আদালত, কোন অফিস আদালতকে ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব কাউকে স্যার বলা যাবে না। তারা আপনার শিক্ষক, তারা আপনাকে পড়াইছে, আপনি কেন তাদেরকে স্যার বলবেন? ভাই বলবেন, সম্মানসূচক অ্যাড্রেস করতে পারবেন। হ্যাঁ, একজন সম্মানিত মানুষকে ডিসি সাহেব, এসপি সাহেব বলতে পারে, এইটুকু পর্যন্ত। এবং অবশ্যই ডিসি কিংবা এসপি, ওসি কিংবা ইউনো, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা আমার বেতন হয়। একজন রিক্সাওয়ালা, একজন কৃষক, শ্রমিক, মুচি, তার পয়সায় তার বেতন হয়। সুতরাং তার প্রতি তার সেই সম্মান বোধটা থাকতে হবে। এটার জন্য যুব সংগঠনগুলোকে লড়াই করতে হবে, এটার জন্য যুব সংগঠনগুলোকে আন্দোলন করতে হবে। আজকে এই যে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে, আপনারা জানেন, সবাই গ্রামে বাস করেন, ঢাকায় থাকলেও গ্রামের সাথে সংশ্লিষ্টতা আছে। কোন ইউনিয়নে, কোন উপজেলায়, কোন জেলায় কারা কোন জায়গায় চাঁদাবাজি করছে, দখলদারি করছে, আওয়ামী লীগের ফেলে দেওয়া সম্পত্তি, ইন্ডাস্ট্রি দখল করছে, হ্যাঁ, কোন জায়গায় আপনার ব্যবসা বাণিজ্যের হাট বাজার নিয়ন্ত্রণ করছে, এইগুলো আপনারা জানেন। তাহলে আওয়ামী লীগ যাওয়ার পরে যদি আরেকটা আবার দখলদার যদি বসে যায়, তারা যদি টেক ওভার করে, তাহলে আওয়ামী লীগ গিয়ে লাভটা কি হবে? একই তো কথা। কাজেই সেই ক্ষেত্রে
আমি কিন্তু বলছি না কারা করছে কে করছে, আমি বলছি এটা হচ্ছে। পত্র পত্রিকার টেলিভিশন আসছে। আল্লাহর রাস্তে আপনারা যুব সংগঠন, এখন ছাত্রদের পড়াশোনা আছে, যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, আপনারা বড় ভাই, আমরা সবাই মিলে তাদেরকে সামনে রেখেছি, হিরো বানিয়েছি। এখন তারা তারা ব্যাক টু প্যাভিলিয়ন চলে গেছে, তারা এখন পড়াশোনামুখী হবে। এখন আপনাদেরকে বড় ভাইদেরকে দায়িত্ব নিতে হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য রাজপথে যুব সংগঠনগুলোর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব তৈরি করে সমন্বিতভাবে কাজ করতে হবে। এককভাবে ভাইরাল হওয়ার ধান্দা, হাইলাইটস হওয়ার চিন্তা করবেন না, সব যুব সংগঠন মিলে কাজ করবেন। আমি মঞ্জু ভাইকে বলছিলাম যে রাষ্ট্র সংস্কারে তারুণ্যের ভাবনা, যুব সমাজের ভাবনা শীর্ষক বিভাগীয় প্রোগ্রাম করেন, সমস্ত যুব সংগঠনকে দাওয়াত দেবেন। আয়োজক যে থাকুক সমস্যা নেই, সবার অংশগ্রহণ প্রতিনিধিত্ব থাকলে হলো। সুতরাং এইভাবে আপনাদের, যেহেতু যুব অধিকারের প্রোগ্রামে আপনাদের সাথে আগেও দেখা হয়েছিল, আরো প্রোগ্রামে আশা করি দেখা হবে, আপনাদেরকে আমি এই বিষয়টা আমি একটু শেয়ার করলাম। আজকের সরকারের একটা চলমান ইস্যুতে তো দুটো কথা বলাই লাগবে, আমাদের কাছ থেকে মানুষ শুনতে চায়, জানতে চায়। আজকে সমকালে একটা রিপোর্ট হয়েছে, নতুন 56 ডিসির 59 জনই হচ্ছে আপনার এই 49 জনই হচ্ছে আগের তালিকার নিয়মিত পদোন্নতি প্রাপ্ত কোটার সুবিধাভোগী তারা। তো তাহলে এই যে ডিসি সেট আপ করা হলো, 4 জন সচিব বসে তারা সিলেক্ট করলেন, কি করেছে? যদি আওয়ামী লীগ কি আবার পুনর্বাসন করেন, যারা এই ফাঁসিবাদের গোলামি করেছে, তাদের কি যদি আবার আপনার ডিসিগিরি করতে দেন, এসপিগিরি করতে দেন, সরকার চালাইতে পারবেন? সচিবালয়ের আনসার কিন্তু ছাত্রদেরকে যে ঠেকান লাগে, সহজ কথা বলতে গেলে। আপনার প্রশাসন কিন্তু পারছে না, ফাংশন করতে পারছে না। আমরা সহযোগিতা করব। আপনারা যদি আবার এই ধরনের কাজ করে, আপনারা যাদেরকে অ্যাপয়েন্টেড করছেন, তাহলে কি হবে? গোপালগঞ্জে এই অবস্থার মধ্যে চিন্তা করা যায় বাংলাদেশে, যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে, ওখানে থাকলে তো মানুষ পিষে ফেলতো রাস্তায়। যদি আমরা সেটা চাইতাম না, যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিষে ফেলছে, এইটা আমরা চাইতাম না, কিন্তু বাস্তবতা ওইটাই হতো যদি দেশে থাকতো। তো শেখ হাসিনা চলে গেছে, সমস্ত বড় বড় নেতারা পলাতক, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক সাঙ্গপাঙ্গ, তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জে থেকে, আর বাংলাদেশের কোথাও কিন্তু পারছে না। গোপালগঞ্জে যারা আছেন, আপনাদের কি শক্তি সামর্থ্য নাই? সারা বাংলাদেশ থেকে আমরা ফাঁসিবাদ হরাতে পারলে আপনারা কেন পারছেন না? এবং ওখানকার প্রশাসন কি করছে? প্রশাসনে কারা আছে? সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে। এটা সামরিক বাহিনীর জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার যে আর্মির লোককে ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে। এই সামরিক বাহিনী তো আমরা চাই না। সামরিক বাহিনীর যে এই আন্দোলন সংগ্রামে ভূমিকা, নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় ভূমিকা। সেনা প্রধান অনেক কথা বলেছেন, যে ধরেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় মুক্তমুখ, কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, ইতিবাচক ভূমিকা। ছাত্র জনতার সেন্টিমেন্ট, স্পিরিটকে ধারণ করে তিনি এই ফাঁসিবাদ পতনের জন্য, শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্যই কাজ করেছেন। সামরিক বাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেত, যে আমরাও এই পুলিশ টুলিশের মতো রাস্তা একটু নাইমা দেখি, হয়তো পারতো না, কারণ পুলিশ টুলিশ তো সব ফেল করছে। সামরিক বাহিনীও শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো না। কিন্তু যদি সামরিক বাহিনী এই সিদ্ধান্ত নিত, তাহলে আরো ব্লাডশেড হতো, আরো প্রাণহানি হতো, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হয়ে যেত। কাজে সেই সামরিক বাহিনী যেই সিদ্ধান্তটা নিয়েছে, অবশ্যই তার লিডার হিসেবে সেনা প্রধানের কৃতিত্ব, তাকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে আবার বলবো, গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে, আপনাদের শক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কারা সেনাবাহিনীর গাড়িতে এই আক্রমণ করেছে, সেনা অফিসারদেরকে হামলা করেছে, সেইটা চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার ছিল। স্বেচ্ছাসেবক লীগের নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গিয়েছেন, হত্যা করেছে। সেখানে ওদের আপনারা যারা ভুক্তভোগী তাদের সাথে খোঁজ নিলে যেটা আমরা জেনেছি, প্রথমে তারা যাচ্ছিল, প্রথমে হালকা বাধা এসেছিল, সেটা যারা যাচ্ছিল তারা ডিফেন্স করেছে, মানে তারা তাদেরকে ধাওয়া দিতে চলে গেছে। পরে তারা সংগঠিত হয়ে এই হামলা করে মহিলাদের, শিশু সহ তাদেরকে হামলা করেছে, লাঞ্ছিত করেছে, এবং এইভাবে একটা মানুষকে হত্যা করলো। আগামী 7 দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত, গোপালগঞ্জে মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়েও তাদেরকে চিহ্নিত করা হবে। প্রশাসনকে পরিষ্কার ভাবে বলতে চাই, নাহলে একজনেরও চাকরি থাকবে না, চাকরি থাকবে না। কারণ যদি এই হামলাকারীদেরকে, হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারাগারে না ভরতে পারেন, পরিষ্কার কথা। একই সাথে আরেকটি কথা বলে শেষ করব,
যে বেকারত্ব নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। আমাদের দেশের তরুণদের বড় একটা অংশ, এমনকি শিক্ষিতদেরও বড় একটা অংশ বেকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু আগে যে রিপোর্ট প্রকাশ হল 66% বেকার, এবং এটা বাস্তব। হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইরাও যদি আমার প্রতি রাগ করতে পারে যে নূর ভাই আমাদের এই কথা বললো, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানই বেকার উৎপাদনের কারখানা। এবং এই দোষ কার? ছাত্রের। এই দোষ কার? কেরানির। এই দোষ কার? শিক্ষকের। এই দোষ পলিসি মেকারদের। বাংলাদেশে এখন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্স চলছে, কর্মক্ষম তরুণদের সংখ্যাধিক্য, এইটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, ভবিষ্যৎ বাংলাদেশ বিপদের মুখে পড়বে। কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর কর্মক্ষমতা তো সবসময় থাকবে না। কাজে আমরা যেটা দাবি করব, শিক্ষা উপদেষ্টাকে এটার বিষয়ে আমরা লিখিত আমরা প্রস্তাবনা দেব। বাংলাদেশের শিক্ষা নীতি নতুন করে সময়ের আলোকে প্রণয়ন করা এবং সেখানে কর্মমুখী শিক্ষা এবং বাস্তবমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া। গার্মেন্টসের সিইও আমাদের দেশে নেপাল থেকে নিয়োগ করা হয়, ভুটান থেকে, ইন্ডিয়া থেকে। কর্পোরেট ধরেন বিস্কিট কোম্পানি, পানির কোম্পানি, তার সিইও নিয়োগ দেওয়া হয় নেপাল, ভুটান, মালয়েশিয়া থেকে। কেন? আমাদের দেশে কি যোগ্য লোক নাই? যদি যোগ্য লোক না থাকে তাহলে ওই শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করেন, ওই শিক্ষা নর্থ সাউথে চালু করেন, ওই শিক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চালু করেন। কেন এখানে চালু করতেছেন না? কাজী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এই বেকারত্ব নিরসন করার জন্য। এবং সবচেয়ে যে বিষয়টি আমাদের সবার কনসার্নে থাকা দরকার, যে আমরা বলছি, অনেকে বলছে ভাই দাবি দেওয়া নিয়ে আসে যে এটা আমাদের করে দেন, আপনারা তো সরকারের পার্ট, আপনারা তো সরকারের লোক, এরকম। তো ভাই পরিষ্কার যে আমরা সরকারের লোকও না, সরকারের পার্টও না। আমরা সরকারকে সমর্থন করি। আমরা নাম হয়তো কারো কারো প্রস্তাবনা করেছি। এটা দেশের সাথে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল 5, 6, 7, 8, বলা চলে যে 3.5 দিনের মতো কোনো সরকার ছিল না। তাও ভালো যে আমাদের দেশে ওই ধরনের কোনো নৈরাজ্য হয়নি। দেশের মানুষ ভালো, অনেকটাই ভালো, ভালো মানসিকতার পরিচয় দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই সরকার আমাদের দলের নেতাকর্মীদের সরকার সেটা না, তারা আমাদের দল করে সেটা না। দেশের স্বার্থে আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি, আগামীতে দেব। কারণ হচ্ছে এই সরকারের উপরে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করে। সরকার ব্যর্থ হলে বাংলাদেশ একটা খাদে পড়বে, সরকার সফল হলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তো কাজে এখন আমাদের অস্তিত্বের জন্য তো সরকারকে সহযোগিতা করতে হবে, কিন্তু সরকারকেও সেটা বুঝতে হবে। আমাদের সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি করা লাগবে। আজকে এখনো কেন সরকার দায়িত্ব নেওয়ার 2 মাস পরেও গার্মেন্টস সেক্টরে অস্থিরতা চলছে, এখনো এটা নিয়ন্ত্রণ করা যায় নাই। শ্রমিক আন্দোলন এখনো সমাধান করা যায় নাই। আমাদের এই যে আরএমজির এইটা যদি নষ্ট হয়, কতভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে আপনাদের জানা আছে? আমাদের শ্রমবাজার বিভিন্ন দেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। সেই শ্রমবাজার নতুন করে ওপেন না করতে পারলে এই যে বিশাল জনগোষ্ঠী, তার কি হবে ভবিষ্যৎ? এই দেশে তো সবার কর্মসংস্থান নাই। সেই বিষয় নিয়ে সরকারকে ভাবতে হবে। যারা এক্সপার্টিস তাদেরকে কাজে লাগাতে হবে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিছু নির্দিষ্ট ব্যক্তির চিন্তা আলোকে সরকারি সিদ্ধান্তগুলো হচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি ভুল দিকে ধাবিত হচ্ছে। সেটা তো এই ডিসির নিয়োগ নিয়ে আজকে যে পত্রপত্রিকায় আপনার রিপোর্ট করেছে, সেটাই তো তার প্রমাণ। এবং সবচেয়ে হাস্যকর বিষয় দেখলাম, আমার কয়েকজন ডিসিকে পোস্টপন করেছে। তার মধ্যে একজন যিনি ডিসি, তিনি আমাদের কাছে এসেছিলেন যে ভাই এইভাবে আমি একটা অন্যায়ের শিকার, বৈষম্যের শিকার, আমি একজন সৎ মানুষ, আমাকে কেন বাতিল করেছে? পত্রিকায় 2টা লাইন লিখেছে যে তার সাথে কোনো একটা উপজেলায় বোধহয় শিক্ষকের অসাধারণ একটা ঘটনা ঘটেছে। সেটা তার যে রিপোর্ট, সেটা তার কোনো দোষ নেই। আমরা এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে বলছি, সরকারি কর্মকর্তা কর্মচারী যেই সরকার ক্ষমতায় থাকে তাদের লাইনে তাদেরকে কাজ করতে হয়, এটা বাস্তবতা। তো কাজে এখন যদি সবাইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়, সবাইকে যদি বঞ্চিত করা হয়, আউট করা হয়, তাহলে তো আরো সরকারের একটা অস্থিরতা বাড়বে। অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স করে যাদের মধ্যে পেশাদারিত্ব ছিল, সততা ছিল, আমানতদারিতা ছিল, তাদেরকে দায়িত্বে বহাল রাখতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। কিন্তু আমরা এমনও শুনেছি যৌন কেলেঙ্কারির দায়ে পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিলেন, তিনি এসে এখন বিপ্লবী হয়েছেন যে আমি ভাই এই বিরোধী মতের হওয়ার কারণে আমি বঞ্চিত হয়েছি। কিংবা দুর্নীতির কারণে দেখা যায় প্রশাসনের কেউ আপনার বঞ্চিত হয়েছেন, এখন তিনি বিপ্লবী সেজেছেন যে আমি বঞ্চিত হয়েছিলাম। যে এখন সব জায়গায় ধরেন আন্দোলনের ক্রেডিট নিয়ে এখন নানান ধরনের বক্তব্য বিবৃতি যেমন হচ্ছে। তো আমি যেটা মনে করি এইটা আমাদের ইস্যু না। আমাদের কথা হচ্ছে যে
সুগন্ধি ফুল জঙ্গলে ফুটলেও তার সুবাস ছড়াবে। সুতরাং আপনারা কে কি করছেন, কে কি করবেন, কাজের মধ্যে দিয়ে সেটা প্রুভ করেন। সবাই ভালো।